নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক কয়েকদিন আগে এক অভূতপূর্ব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভূরাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়েছে ভারত। বিশ্ব ভূরাজনীতিতে এক মহা ঝড় শুরু হয়ে গেছে। নিউ দিল্লি, ওয়াশিংটন, ইসলামাবাদ, আঙ্কারা এবং মধ্যপ্রাচ্যের একাধিক পাওয়ার সেন্টারে এখন চরম তোলপাড় চলছে। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো এই মুহূর্তে সর্বোচ্চ হাই অ্যালার্টে রয়েছে। তথ্য অনুযায়ী আগামী 11, 12 এবং 13ই আগস্ট এই 3 দিন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে অত্যন্ত স্পর্শকাতর হতে চলেছে। ভারতের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে অচল করে দেওয়ার জন্য 6 থেকে 7টি মারাত্মক আক্রমণ একযোগে চালানো হচ্ছে। ইকোনমিক ওয়্যার, মিলিটারি প্রেশার, ফরেন ফান্ডিং নেটওয়ার্ক, কগনিটিভ ওয়ারফেয়ার এবং দেশের সংসদীয় রাজনীতিকে ব্যবহার করে এক চরম বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এর জবাবে ভারত সরকারের রণকৌশল কী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কীভাবে বিশ্বশক্তির এই চক্রব্যূহ ভেদ করে দেশকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন? আজ আমরা এই সম্পূর্ণ ঘটনাটির নিটোল বাস্তব বিশ্লেষণ করব। আজ মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের সামনে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা প্রয়োজন। হঠাৎ করে 15ই আগস্টের ঠিক আগেই কেন ভারতের সংসদে অভূতপূর্ব অচলাবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে? কেন মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য ভেঙে ভারত যখন নিজস্ব মুদ্রায় রুপি ট্রেড এবং ডলারাইজেশন শুরু করেছে, তখন ওয়াশিংটনের ডিপ স্টেট ভারতের ওপর চরম ক্ষুব্ধ হয়ে উঠছে? কেন সোশ্যাল মিডিয়ায় ইনফরমেশন অ্যান্ড কগনিটিভ ওয়ারফেয়ার চালিয়ে ভারতের ইউপিআই এবং ব্যাংকিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার মতো ভুয়া আতঙ্ক ছড়ানো হচ্ছে? কেন মার্কিন অ্যাম্বাসেডর সার্জিও গৌর ভারতের কূটনৈতিক প্রোটোকল ভেঙে সরাসরি রাজ্য স্তরে গিয়ে রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন? আর কেনই বা ভারতের শক্তি উৎপাদনের নিজস্ব উদ্যোগ E20 ফুয়েল এবং আন্দামানের অতি গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবর প্রজেক্ট বন্ধ করার জন্য আন্তর্জাতিক মহল থেকে পরিকল্পিত চাপ তৈরি করা হচ্ছে? এই সবকটি ঘটনা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর কোঅর্ডিনেটেড গ্লোবাল কনস্পিরেসি? আসুন আমরা এবার এক এক করে এই বিষয়গুলোর নিটোল বাস্তবতায় প্রবেশ করি। প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে সরকারের কঠোর আইনি পদক্ষেপের কারণে। স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে অত্যন্ত কঠোর FCRA বিল অ্যামেন্ডমেন্ট পেশ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করেছেন যে প্রতি বছর বিভিন্ন NGO এবং অলাভজনক প্রতিষ্ঠানের আড়ালে ভারতে বিপুল পরিমাণ আনঅ্যাকাউন্টেড ফরেন ফান্ডিং ঢুকে পড়ে। এই বিপুল অর্থ উত্তর পূর্ব ভারতের মিজোরাম, নাগাল্যান্ড থেকে শুরু করে দক্ষিণের কেরালা ও তামিলনাড়ু পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়। এই বিশাল ফান্ডের মূল উদ্দেশ্য দেশের উন্নয়ন নয়, বরং দেশের বড় বড় পরিকাঠামো প্রজেক্ট থামিয়ে দেওয়া, অবৈধ ধর্মান্তরণ ঘটানো এবং অভ্যন্তরীণ অসন্তোষ উস্কে দেওয়া। প্রায় হাজার হাজার সংস্থা এই আন্তর্জাতিক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রক যখনই এই ফরেন ফিনান্সিয়াল পাইপলাইন বা বিদেশি ফান্ডের নলটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তখনই বিশ্বজুড়ে শুরু হতে চলেছে এক চরম শোরগোল। কারণ এর ফলে ভারতে সক্রিয় ইন্টেলিজেন্স প্রক্সিস এবং দেশবিরোধী চক্রগুলোর আয়ের উৎস চিরতরে বন্ধ হতে চলেছে। সংসদ ভবনে এই সংক্রান্ত সংশোধনী বিল পেশ হতেই বিরোধী দলগুলো তীব্র গোলমাল শুরু করেছে। কারণ তারা জানে এই আইন কার্যকর হলে বিদেশি টাকার সাহায্যে দেশে বিশৃঙ্খলা তৈরির সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় এবং অত্যন্ত বিপজ্জনক দিকটি হল আধুনিক যুগের ইনফরমেশন অ্যান্ড কগনিটিভ ওয়ারফেয়ার। বিশ্বশক্তিগুলো এখন বুঝতে পেরেছে যে সরাসরি যুদ্ধ করে ভারতকে পরাজিত করা অসম্ভব। তাই তারা ভারতীয় নাগরিকদের চিন্তাভাবনা ও মানসিকতাকে টার্গেট করেছে। 15ই আগস্টের ঠিক আগে সোশ্যাল মিডিয়া, AI প্রযুক্তি, ডিপফেক এবং চক্রান্তকারী প্রচার মাধ্যমের দ্বারা দেশে অর্থনৈতিক আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে যে ভারত সরকার ডিজিটাল লেনদেন বা UPI ট্রানজ্যাকশনের উপর অতিরিক্ত চার্জ বসাতে চলেছে, অথবা ব্যাংকগুলোর স্বাভাবিক পরিষেবা স্তব্ধ হয়ে যাবে। এই ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা কগনিটিভ ওয়ারফেয়ারের একমাত্র উদ্দেশ্য হল ভারতের সাধারণ মানুষের মনে সরকারের প্রতি ভয়, সংশয় ও ক্ষোভ তৈরি করা। বিশ্বের বিভিন্ন দেশে এভাবে রিজিম চেঞ্জ অপারেশন বা সরকার ফেলার ষড়যন্ত্র চালানো হয়। সম্প্রতি আমাদের প্রতিবেশী বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার পর বা শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের মতো পরিস্থিতি তৈরি করার যে নীল নকশা আন্তর্জাতিক লবিগুলো তৈরি করেছিল,
ঠিক সেই মডেলটি ভারতের ভেতরে প্রয়োগ করে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করার চক্রান্ত চলছে। বিদেশি টাকার জোরে চালিত ফেক নিউজ ফ্যাক্টরিগুলো দিনরাত এই কাজেই ব্যস্ত রয়েছে। তৃতীয় বড় সংঘাতের কারণ হলো বিশ্ব বাণিজ্যে আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে ভারতের সরাসরি চ্যালেঞ্জ করা। বিশ্বজুড়ে এখন যে ডলারাইজেশন বা মার্কিন ডলারের বিকল্প তৈরির লড়াই চলছে, সেখানে ভারত এক প্রধান নেতৃত্বদায়ী ভূমিকা পালন করছে। ভারত আজ আন্তর্জাতিক বাণিজ্যে রুপি দিরহাম এবং রুপি রুবেল ব্যবস্থার মাধ্যমে নিজস্ব মুদ্রায় ব্যবসা চালানো শুরু করেছে। পাশাপাশি ব্রিক্স জোটকে শক্তিশালী করে ভারত তার নিজস্ব ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস প্রযুক্তিকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিচ্ছে, যা পশ্চিমাদের সুইফট সিস্টেমের ওপর নির্ভরশীলতা বহুগুণ কমিয়ে দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন ডলার বিশ্ব রাজনীতিতে যে একচ্ছত্র রাজত্ব চালিয়ে আসছিল, ভারত তার বিকল্প তৈরি করায় ওয়াশিংটনের ডিপ স্টেট মারাত্মক ক্ষুব্ধ। তারা দেখছে যে ভারতের কারণে গ্লোবাল ইকোনমিতে ডলারের একচেটিয়া নিয়ন্ত্রণ দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আর এই কারণেই ভারতের ওপর নানাভাবে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা এবং মোদী সরকারের স্বাধীন পররাষ্ট্রনীতিকে দুর্বল করার জন্য বিশ্বমঞ্চের সমস্ত ভারত বিরোধী শক্তিকে একত্র করার চেষ্টা চলছে। চতুর্থ মারাত্মক দিকটি হলো বিদেশি শক্তিগুলোর সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ ও কূটনৈতিক সীমা লঙ্ঘন। কূটনৈতিক প্রোটোকল সম্পূর্ণভাবে লঙ্ঘন করে সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসেডর সার্জিও গৌর সরাসরি কেরালা সফরে গিয়ে সেখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। আন্তর্জাতিক কূটনৈতিক নীতি অনুযায়ী কোনো স্বাধীন দেশের রাষ্ট্রদূত বা প্রতিনিধি কেন্দ্রীয় সরকারকে এড়িয়ে একটি রাজ্যের স্থানীয় রাজনৈতিক স্তরে গিয়ে স্বাধীন বার্তা বা সহযোগিতার প্রস্তাব দিতে পারেন না। অতীতেও আমরা দেখেছি কিভাবে পশ্চিমা কূটনীতিকরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে দেখা করে ভারতের কেন্দ্রীয় সরকারের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চেয়েছে। আমেরিকা ও পশ্চিমা দেশগুলো আসলে ভারতের মতো একটি বিশাল উদীয়মান শক্তিকে নিজেদের হাতের পুতুল বানিয়ে রাখতে চায়। তারা ভারতে এমন একটি দুর্বল ও নমনীয় সরকার দেখতে চায় যা ওয়াশিংটনের কথা মতো চালিত হবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীন ও জাতীয়তাবাদী পররাষ্ট্রনীতি পশ্চিমাদের এই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে, যার ফলেই তারা এখন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উস্কানি দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। পঞ্চম সংকটটি হল সরাসরি অর্থনৈতিক যুদ্ধ বা ইকোনমিক ওয়ারফেয়ার। ভারত যখন দেশের স্বার্থে রাশিয়া থেকে সস্তায় ক্রুড অয়েল আমদানি করে দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেছে, তখন আমেরিকা ভারতের উপর 100% ট্যারিফ বা শাস্তিমূলক জরিমানা বসানোর হুমকি দিচ্ছে। মার্কিন সুপ্রিম কোর্ট এ ধরনের শাস্তিমূলক পদক্ষেপের বিরোধিতা করলেও আমেরিকার শাসক লবি ভারতের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তাকে অচল করার চেষ্টা করছে। এর সাথেই যুক্ত হয়েছে ভারতের ভেতরের অর্থনৈতিক চক্রান্ত। ভারত আজ 80 থেকে 90% জ্বালানি তেলের জন্য বিদেশের উপর নির্ভরশীল। এই বিপুল অপচয় ও নির্ভরশীলতা কমাতে সরকার দেশের E20 ফুয়েল সফলভাবে চালু করেছে। এতে ভারতের হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা বাঁচছে এবং দেশের কৃষকরা আখ ও শস্য থেকে ইথানল তৈরি করে সরাসরি লাভবান হচ্ছেন। অথচ বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কিছু বিশেষ রাজনৈতিক গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছেন যে E20 তেলের কারণে নাকি সাধারণ গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। ব্রাজিল আজ E35 পর্যন্ত তেল সফলভাবে ব্যবহার করছে। ইউরোপ ও চীনে এটি অতি সাধারণ নিয়ম। কিন্তু ভারতে এই জাতীয় আত্মনির্ভরতার পদক্ষেপকে ব্যর্থ করতে পেট্রোলে ইচ্ছা করে জল বা ভেজাল মিশিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে, যা সরাসরি ভারতের ইকোনমিক স্টেবিলিটির ওপর মারাত্মক আঘাত। ষষ্ঠ হুমকিটি আসছে সীমান্ত ও আন্তর্জাতিক সামরিক কৌশল থেকে। সম্প্রতি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কিছু দেশকে একত্র করে পাকিস্তান ও তুরস্কের নেতৃত্বে একটি তথাকথিত ইসলামিক ন্যাটো বা সামরিক জোট গঠনের তৎপরতা দেখা যাচ্ছে। এই বিষাক্ত জোটের মূল উদ্দেশ্য হল ভারতকে সামরিক ও কৌশলগত দিক থেকে মনস্তাত্ত্বিক চাপে রাখা এবং ভারত মহাসাগরে ভারতের প্রভাব খর্ব করা। কিন্তু ভারত এই চক্রান্তের সামনে মাথা নত করেনি। ভারত গড়ে তুলেছে এক অতি শক্তিশালী প্রতিপক্ষ কৌশলগত অক্ষ, যা ইন্ডিয়া, ইসরায়েল, গ্রিস এবং ইউএইকে নিয়ে গঠিত। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারত তাদের সর্বশ্রেষ্ঠ বিশ্বস্ত মিত্র এবং ভারতের সুরক্ষায় যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে তারা প্রস্তুত। একই সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা পুনরুদ্ধার করা ভারতের এক চূড়ান্ত জাতীয় অঙ্গীকার।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ন্যাশনাল সিকিউরিটি দেশের সর্বাগ্রে। এখানে রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক স্বার্থের কোনো স্থান নেই। সপ্তম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চক্রান্তটি হল ভারতের অতি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত পরিকাঠামো আটকে দেওয়া। মোদী সরকার বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে চীনের আগ্রাসন পুরোপুরি প্রতিহত করতে গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্ট ঘোষণা করেছে। এই প্রকল্পটির মাধ্যমে ভারত মহাসাগরে গড়ে উঠেছে ভারতের একটি প্রাকৃতিক ও স্থায়ী রণতরী, যা বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্য পথ মালাক্কা প্রণালীকে সরাসরি ভারতের সামরিক নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এর ফলে চীন কিংবা কোনো শত্রুভাবাপন্ন দেশ ভারত মহাসাগরে বেআইনি পদক্ষেপ নেওয়ার আগে হাজারবার ভাববে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা ও দেশের অভ্যন্তরীণ কিছু দেশবিরোধী শক্তি পরিবেশ রক্ষার আড়ালে এই জাতীয় গুরুত্ব সম্পন্ন প্রজেক্টটি বন্ধ করার জন্য আইনি ও সামাজিক চাপ তৈরি করছে। তাদের আসল উদ্দেশ্য হলো ভারত মহাসাগরে ভারতের নৌঘাঁটি তৈরি বাধাগ্রস্ত করা, যাতে শত্রু দেশের নৌবহর অনায়াসে যাতায়াত করতে পারে। বন্ধুরা, সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে একটি নিটোল বাস্তব সত্য তুলে ধরেছেন। আজ থেকে মাত্র 100 বছর আগে যুক্তরাজ্যের অর্থনীতি ভারতের চেয়ে 35 গুণ বড় ছিল, আর আজ ভারত সেই যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতিতে পরিণত হয়েছে এবং আগামী কয়েক বছরে ভারত তাদের চেয়ে 10 গুণ বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে চলেছে। পশ্চিমা বিশ্ব এবং ভারতের শত্রুভাবাপন্ন শক্তিগুলো ভারতের এই অপ্রতিরোধ্য উত্থানকে সহজভাবে মেনে নিতে পারছে না। 15ই আগস্টের আগে এই 7টি ফ্রন্টে ভারতের ওপর একযোগে আক্রমণ চালিয়ে বিশ্বজুড়ে এক চরম অস্থিরতা তৈরি করার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। কিন্তু আজকের ভারত কোনো দুর্বল বা পরাশ্রয়ী রাষ্ট্র নয়। অমিত শাহের কঠোর আইনি পদক্ষেপ, এস জয়শঙ্করের আপোষহীন কূটনীতি, অজিত দোভালের সুনির্দিষ্ট জাতীয় নিরাপত্তা নজরদারি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব ভারতের সার্বভৌমত্বকে বিন্দুমাত্র ক্ষুণ্ণ হতে দেবে না। আন্তর্জাতিক চাপ আসুক কিংবা দেশের ভেতরের দেশবিরোধী ষড়যন্ত্র, ভারত নিজের ভাগ্য এবং নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করবে। 15ই আগস্ট ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা পূর্ণ মর্যাদায় দেশের আকাশে উড্ডীন হবে এবং সমস্ত আন্তর্জাতিক চক্রান্তকে ধূলিসাৎ করে ভারত তার বিশ্বজয়ের পথে এগিয়ে যাবে। আপনাদের কি মনে হয়, ভারতের এই কঠোর পররাষ্ট্রনীতি এবং জাতীয়তাবাদী পদক্ষেপ কি দেশকে এই আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখতে পারবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজ অ্যানালিসিসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবে আজকে প্রথম হয়ে থাকেন, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।